হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, অলরেডি তোমাদের 7টা স্কুল করে দিয়েছি। আজ 8 নম্বর স্কুলের 2 নম্বরেরগুলো 3 নম্বরেরগুলো করাবো। 3 দাগের 1 দেখো কি বলছে, ভবিষ্যৎ পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। উত্তর দেখে নাও। প্রথম বলছে কি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যায়, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এবং উপকূলীয় অঞ্চলগুলি প্লাবিত হওয়ার ঝুঁকি থাকে। 2 পয়েন্ট কি বলছে, জলবায়ু পরিবর্তন। এটি বৃষ্টিপাত, তাপমাত্রা এবং আবহাওয়ার ধরনে বড় পরিবর্তন আনে, যা কৃষি এবং জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। 2 দেখো, গ্যাসের অণুর গতির ওপর উষ্ণতার হ্রাস ও বৃদ্ধির প্রভাব কী। উত্তর দেখে নাও। উষ্ণতা বৃদ্ধি বলে পয়েন্ট করে দেবে। উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে তাদের গতিবেগ বাড়ে। উষ্ণতা কমলে গ্যাসের অণুগুলির গতিশক্তির হ্রাস পায়, ফলে গতিবেগ কমে যায়। অথবা দেখো, অথবাটা কি বলছে, 8 অ্যাটমসফিয়ার চাপে ও 27 ডিগ্রি সি উষ্ণতায় 32 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে? আচ্ছা, উষ্ণতাটা কেলভিনে করে নেবে। টি সমান 27 প্লাস 273, 300 কেলভিন। আচ্ছা, এনটা বের করে নেবে, এম বাই এম করে। এমটা এখানে 32 গ্রাম, আর হাইড্রোজেনের মোলার ভর কত হয়? 2। তাহলে সেখান থেকে এনটা বেড়ে যাচ্ছে 16। এবার সূত্র বসিয়ে দাও, পিভি সমান এনআরটি, যেখানে পিটা আর এটিএম দেওয়াই আছে। আরটা তোমাদের মুখস্থ রাখতে হবে 0.0821। আর হচ্ছে কি, তাহলে ভি সমান কি হবে? এনআরটি বাই পি। ভি সমান মান বসিয়ে কত বের হচ্ছে দেখো, 49.26 লিটার। অঙ্কটা ভালো করে তুলে নেবে। 3 দেখো, কোনো পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব তৈরি হয় তার 2টি বৈশিষ্ট্য লেখো। কি বলছে দেখো, যখন একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা হয়, তখন গঠিত প্রতিবিম্বের 2টি প্রধান বৈশিষ্ট্য হলো, প্রতিবিম্বটি অসৎ হবে এবং প্রতিবিম্বটি সমশীর্ষ হবে। 3 দেখো, 3 অথবাটা, একটি উত্তল দর্পণের সামনে 12 সেমি দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হয় 1/3। প্রতিবিম্বের দূরত্ব কত? তাহলে তোমাদের জানতে হবে সূত্রটা, যে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এবার মান বসিয়ে দেখো, 1/3 সমান ভি বাই 12। এখানে -12 লেখা হয়েছে কারণ বস্তু দূরত্বটা যেহেতু উত্তল দর্পণের সামনে, এক্ষেত্রে মাইনাস। আচ্ছা, তাহলে এখান থেকে ভিটা কত বেড়ে যাচ্ছে? কোনাকুনি গুণ করে কাটাটি করে 4 সেমি। ঠিক করে তুলে নেবে। আচ্ছা, 4 দেখো, একটি 1000 ওয়াট বাল্ব 1 ঘন্টা জ্বালানো হলে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে? তাহলে পি সমান কি আছে, 1000 ওয়াট সমান 1 কিলো ওয়াট লিখতে পারো। টি সমান 1 ঘন্টা। তড়িৎ শক্তি যদি ই হয়, ই সমান কি হয়, তড়িৎ ক্ষমতা ইন্টু সময়, পি ইন্টু টি। তাহলে মান বসিয়ে 1 কিলো ওয়াট ইন্টু 1 আওয়ার, ই সমান তাহলে কি পাবো, 1 কিলো ওয়াট ঘন্টা, বা লিখতে পারো 1 বিওটি। 5 CO2 এর লুইস ডট দেখে নাও। সি আর কার্বন আর অক্সিজেনের মধ্যে ডবল বন্ড গঠিত হবে, তোমরা ঠিক করে নেবে, অনেকে করে নিয়েছো। অথবাটা দেখো, NH3-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, এর লুইস ডট অঙ্কন করো। তাহলে NH3-তে সমযোজী বন্ধন বর্তমান, এবং লুইস ডটটা দেখে নাও। নাইট্রোজেন ও হাইড্রোজেনের মধ্যে এক বন্ধন গঠিত হবে আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। 3-6 পরের পেজে দেখো, 3-6, MgCl2-তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, কিভাবে MgCl2-তে রাসায়নিক বন্ধন গঠিত হয়? দেখো, MgCl2-তে আয়নীয় বন্ধন বর্তমান। কি বলছে, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তাই ইলেকট্রন বিন্যাস 2 আর 2। আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাই ইলেকট্রন বিন্যাস 2 আর 7। ম্যাগনেসিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন বর্জন করে একটি স্থিতিশীল ম্যাগনেসিয়াম আয়ন Mg2+ গঠন করে। 2টি ক্লোরিন পরমাণুর প্রত্যেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল ক্লোরাইড আয়ন Cl- গঠন করে।
এই বিপরীত আধানযুক্ত Mg2+ এবং Cl- আয়নগুলি স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 যৌগ গঠন করে। তুলে নেবে। তারপর দেখো সাতেরটা, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো এবং গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। উত্তর দেখো, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড। প্রস্তুতির সমীকরণটা দেখে নাও, FeS প্লাস H2SO4 থেকে FeSO4 প্লাস H2S। তুলে নেবে ঠিক করে। 3 দেখো, অ্যালুমিনিয়ামের ও কপারের একটি করে ব্যবহার। অ্যালুমিনিয়ামের কি ব্যবহার? একটি প্রধান ব্যবহার হলো বিমান এবং গাড়ির কাঠামো তৈরিতে, কারণ এটি হালকা এবং শক্তিশালী। আর কপারের প্রধান ব্যবহার হলো বৈদ্যুতিক তার এবং সরঞ্জাম তৈরিতে, কারণ এটি বিদ্যুতের সুপরিবাহী। অথবা দেখো, লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায়। প্রথম উপায় দেখো, লোহার উপর রং বা গ্রিজের প্রলেপ দিয়ে মরচে পড়া প্রতিরোধ করা যায়। দ্বিতীয় উপায় কি বলছে দেখো, লোহার ওপর দস্তা বা জিঙ্কের প্রলেপ দিয়ে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় মরচে পড়া প্রতিরোধ করা যায়। 3 দেখো, ডিনেচার্ড স্পিরিট কি? কি বলছে? ডিনেচার্ড স্পিরিট হলো ইথাইল অ্যালকোহল যা পান করার অযোগ্য বা বিষাক্ত করে তোলা হয়। এটি মূলত শিল্প কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়, যাতে মানুষ এটিকে পানীয় হিসেবে গ্রহণ না করে। ইথানলের সঙ্গে অল্প পরিমাণে বিষাক্ত পদার্থ যেমন মিথানল, পিরিডিন, অ্যাসিটোন বা রং মেশানো হয়। এই মিশ্রণের ফলে এটি একটি তীব্র গন্ধযুক্ত এবং তিক্ত স্বাদযুক্ত তরল পদার্থে পরিণত হয়। সাধারণত সাফাই, পেইন্টিং এবং অন্যান্য শিল্পকর্মে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। অথবাটা দেখো, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার। কি বলছে দেখো, ইথাইল অ্যালকোহলের ব্যবহার হচ্ছে, ইথাইল অ্যালকোহলকে জীবাণুনাশক হিসেবে হ্যান্ড স্যানিটাইজার বা অন্যান্য পরিষ্কারক দ্রবণে ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার কি বলছে? অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের প্রধান উপাদান এবং এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। 4-1 দেখো, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। দেখো, এটা আগেও হয়ে গেছে, তাও দেখে নাও। বয়েলের সূত্রানুসারে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ব্যাসের গ্যাসের আয়তন কি হয়? চাপের ব্যস্তানুপাতিক, তাহলে V সমানুপাতিক 1/V। চার্লসের সূত্রানুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উষ্ণতার সাথে সমানুপাতিক, V সমানুপাতিক T। অ্যাভোগাড্রো সূত্রানুসারে V সমানুপাতিক N। তিনটি সূত্র একত্রিত করে V সমানুপাতিক NT/P, বা কি লিখতে পারি? PV সমানুপাতিক NT বা PV সমান nRT, যেখানে R হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে উত্তরটা কি হবে? PV সমান nRT। 4-2 দেখো, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? দেখো, তোমাকে সমীকরণটা আগে জানতে হবে। সমীকরণটা দেখে নাও, 2NaOH প্লাস H2SO4 থেকে Na2SO4 প্লাস 2H2O। এখানে NaOH এর আণবিক ভর বার করবে, সেটা কত হবে? 40। H2SO4 এর আণবিক ভর কত হবে? 98। সেখান থেকে তাহলে ঐকিক নিয়মটা কী হবে দেখো, সমীকরণ অনুযায়ী 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে 1-এ কত আর 40-এ কত হবে? 98/80 ইন্টু 40, সেখান থেকে উত্তর হচ্ছে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। ঠিক করে তুলে নেবে। আচ্ছা, অথবাটা দেখো, 480 গ্রাম একটি কঠিন যৌগকে 325 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়? তাহলে কি হবে? ভরের নিত্যতা সূত্রানুসারে বিক্রিয়কগুলির মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর। 480 গ্রাম প্লাস 325 গ্রাম সমান 320 গ্রাম প্লাস গ্যাসীয় যৌগের ভর। তাহলে সেক্ষেত্রে গ্যাসীয় যৌগের ভরটা কত পাবো বলো তো? 485 গ্রাম। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32, তাহলে আণবিক ভর কত হবে? 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে কত পাবো? 64। তাহলে গ্যাসীয় যৌগটির মোল সংখ্যা সমান 485/64। তাহলে উত্তরটা হবে প্রায় দেখো 7.58 মোল। ঠিক করে তুলে নেবে। 4-3 দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? একটি ধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় চাপ ও গ্যাসের ভর স্থির থাকে, আর তাপের সুপরিবাহী একটি ধাতু হলো গ্রাফাইট। অথবাটা দেখো, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে? লেখো,
এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতি বা তাপ পরিবাহিতাঙ্কের উপর, পরিবাহীর প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফলের ওপর, আর পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের ওপর। এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো কেলভিন ইনভার্স বা ডিগ্রি সি ইনভার্স। 4 থেকে 4 দেখো, আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃতি করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি হলো, প্রথম সূত্র দেখে নাও, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভবতলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র দেখো, যেটা হচ্ছে স্নেলের সূত্র, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট দুই মাধ্যমের বিভবতলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক হয়। গাণিতিক রূপটা কি হবে? সাইন আই বাই সাইন আর সমান মিউ, যেখানে আই হচ্ছে আপতন কোণ, আর প্রতিসরণ কোণ এবং মিউটা হলো ধ্রুবক। তারপরে দেখো 4-5 কি আছে, প্রমাণ করো যে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস জে। এইটা তোমরা তুলে নেবে, আগেও করে দিয়েছি, এটা তুলে নেবে ঠিক করে। আচ্ছা, অথবাটা দেখো, একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোকটির তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোকটির তরঙ্গদৈর্ঘ্য কত এবং ওই মাধ্যমে আলোকের বেগ কত? তাহলে দেখো, আমরা জানি প্রতিসরাঙ্ক মিউ সমান বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য, আলোর তরঙ্গদৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য। তাহলে 1.5 সমান ল্যামডা বাই 4000, সেখান থেকে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা কত পাবো? 6000 অ্যাংস্ট্রম। এবার আরেকটা সূত্র কি জানি, মিউ সমান সি বাই ভি। সিটা হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানে, আর ভিটা হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে সেখান থেকে মান বসিয়ে ভি সমান সি বাই মিউ, মান বসিয়ে ওই মাধ্যমে আলোর বেগ কত বেরোবে? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এর উত্তর আসবে বায়ু মাধ্যমে আলোকটির তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম এবং মাধ্যমটিতে আলোকটির বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। 4-6 দেখো, ওহমের সূত্রটি বিবৃতি করো। কোন পরিবাহী দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয়? পরিবাহী রোধ নির্ণয় করো। তাহলে প্রথম ওহমের সূত্রটা দেখে নাও। নির্দিষ্ট উষ্ণতায় ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এবার ওহমের সূত্রানুসারে কি হয়? আর সমান ভি বাই আই, মান বসিয়ে দেখো আর সমান 10/0.1, সেখান থেকে উত্তর আসবে কত? রোধটা 100 ওহম। 4-7 দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটা আগেও হয়ে গেছে, আর বলছি না। ভাস্কর বাতির চেয়ে এলইডি বাতি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো। তাহলে সুবিধা দেখে নাও, এলইডি বাতি অনেক কম বিদ্যুৎ শক্তিতে বেশি আলো দেয় এবং এটি অনেক বেশি স্থায়িত্ব বেশি হয়, টেকসই বেশি হয়। লিখে নেবে, বা বইতে আরও অনেকগুলো রয়েছে। তারপর দেখো অথবাটা, দুটি পরিবাহীর শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুল্য রোধ 9 ওহম ও 2 ওহম, দুটির রোধ নির্ণয় করো। তাহলে ধরি পরিবাহীর রোধ R1 এবং R2, দুটি পরিবাহীর রোধ R1 এবং R2। প্রশ্ন অনুযায়ী শ্রেণী সমবায় তুল্য রোধ RS সমান R1 প্লাস R2 সমান 9 ওহম এবং সমান্তরাল সমবায় তুল্য রোধ RP সমান R1 R2 বাই R1 প্লাস R2, সেটা 2 ওহম। এবার R1 প্লাস R2 সমান 9 বসিয়ে কি পাবো? R1 R2 বাই 9 সমান 2, তাহলে R1 R2 সমান 18। এখন আমরা জানি R1 মাইনাস R2 হোল স্কয়ার সমান R1 প্লাস R2 হোল স্কয়ার মাইনাস 4 R1 R2। দেখো মান বসিয়ে সেখান থেকে R1 মাইনাস R2 কত পেয়েছি? দেখো 3 পেয়েছি। এবার R1 প্লাস R2 সমান 9 আর R1 মাইনাস R2 সমান 3। তাহলে সমীকরণ দুটো যোগ করে কি পাবো? যোগ করলে R2 কেটে যাবে, 2R1 সমান 12, তাহলে R1 সমান 6 ওহম। R1 এর মান প্রথম সমীকরণে বসিয়ে পাই 6 প্লাস R2 সমান 9, তাহলে এক্ষেত্রে আবার R2 বেরোবে 3। তাহলে উত্তরটা দেখে নাও, পরিবাহীর দুটি রোধের মান 6 ওহম এবং 3 ওহম। তোমাদের বুঝতে অসুবিধা হলে আমি নিচে পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, পিডিএফ দেখে তুলে নেবে। 4-8 দেখো, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নন ক্ষমতা সর্বাধিক? উত্তর দেখে নাও, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক
এবং আলফা রশ্মির আয়নন ক্ষমতা সর্বাধিক। 4-9 দেখো, কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝায়? সোডিয়াম, রুবিডিয়াম ও সিজিয়ামকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। উত্তর দেখে নাও। তাহলে আয়নাইজেশন শক্তি কাকে বলে আর বলছি না, কারণ আগেও বলে দিয়েছি। আচ্ছা, ঊর্ধ্বক্রমে দেখে নাও। ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? সিএস লেস দেন আরবি লেস দেন এনএ। কারণ কি বলতো, যত নিচের দিকে যাওয়া যায়, শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে কি হয়? ওই শক্তির হ্রাস ঘটে। তাহলে সবচেয়ে বেশি কার হবে? যে উপরের দিকে আছে। এই জন্য সিএস লেস দেন আরবি লেস দেন এনএ। অথবাটা দেখো, এ বি ও সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2, n+1। বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? দেখো, এক্ষেত্রে বি নিষ্ক্রিয় গ্যাস হয়, এ কি আছে? n-2, তাহলে এ অবশ্যই 16 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। এবং সি কি আছে? n+1, তাহলে সেটা কোথায় অবস্থান করবে? প্রথম শ্রেণীতে। আচ্ছা, তারপরে বলছে এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা সর্বদা সবচেয়ে বেশি? তাহলে এক্ষেত্রে সিটা হচ্ছে প্রথম শ্রেণীতে থাকা, এটি ক্ষার, তাই জন্য সি এর বিজারণ ক্ষমতা বেশি। এ ও সি যুক্ত হয়ে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত দেখো। তাহলে এক্ষেত্রে দেখো যে এ রয়েছে n-2, তাহলে এ অবশ্যই দুটি ইলেকট্রন কম আছে, দুটো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। আর এ কি করবে? একটি ইলেকট্রন বাদ দিতে চাইবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে তোমার এ সি, এ টু সি। তাহলে এখানে তোমাদের ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে যে এই সংকেতটা কি হবে। এটা পরে লিখবে, তাহলে সিটা যেহেতু এখানে ক্যাটায়ন, তাই লিখবে কি সি টু এ। ঠিক আছে, সঠিকটা তোমরা করে নেবে। সংকেতটা কি হবে? সি টু এ। আচ্ছা, তারপরে দেখো 4-10 দেখো, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? তাহলে ওখানে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া ক্রায়োলাইট, দেখো লিখে দিয়েছি, ক্রায়োলাইটের সংকেতটা তুলে নেবে, ও ফ্লুসফার থাকে। এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? তাহলে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট দণ্ড, আর অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় এটাও গ্রাফাইট দণ্ড। 4-11 দেখো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত সমীকরণ লেখো। তাহলে শর্তাবলী দেখে নাও। উষ্ণতা 450°C থেকে 500°C, চাপ 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। আচ্ছা, অনুঘটক এখানে সূক্ষ্মভাবে বিভক্ত লোহা বা লোহা চূর্ণ লিখতে পারো। আর এখানে বর্ধক হচ্ছে মলিবডিনাম। আর রাসায়নিক সমীকরণটা দেখো, N2+3H2 থেকে 2NH3। 4-12 দেখো, একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা জানতে হবে তোমাকে। তাহলে এখানে হাইড্রোকার্বনটি হলো মিথেন। বিক্রিয়াটির প্রথম ধাপ দেখে নাও, CH4+Cl2 থেকে CH3Cl+HCl। হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ করো। তাহলে ব্যবহার কি হবে? প্রধানত জ্বালানি হিসাবে বা সিএনজি তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, অথবাটা দেখো, এলপিজি এর শিল্প উৎস কি? তাহলে এলপিজি এর শিল্প উৎস হলো পেট্রোলিয়াম শোধন বা প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে নিষ্কাশন। অ্যাসিটিক অ্যাসিড ও পলিটেট্রাফ্লুরোইথিলিনের প্রতিটির একটি করে ব্যবহার লেখো। দেখো, অ্যাসিটিক অ্যাসিড প্রধানত ভিনিগার প্রস্তুতিতে এবং রেশম শিল্পে ব্যবহৃত হয়। আর পলিটেট্রাফ্লুরোইথিলিন ননস্টিক বাসনপত্রের আস্তরণ হিসেবে এবং রাসায়নিক শিল্পে ক্ষয়রোধী পাইপ তৈরিতে ব্যবহৃত হয়। তো এখানেই শেষ হলো। স্টুডেন্টস, তোমাদের জন্য আমি ম্যাথমেটিক্সের কয়েকটা গুরুত্বপূর্ণ গণিত ছাড়ছি, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। আর চ্যানেলটাকে শেয়ার করে দাও বন্ধুদের, যাতে তাদেরও সুবিধা হয়। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও। ঠিক আছে, রাখছি। আবার পরের ভিডিওতে পরের স্কুল নিয়ে আসছি। রাখছি।